নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আসন্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে চলে এসেছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো কি রয়েছে প্রথমে। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দেন? গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সারনাথে দিয়েছিলেন। একটানা ৪৯ দিন ধ্যান করার পর গৌতম বিহারের বোধগয়া গ্রামে একটি অশ্বত্থ গাছের নিচে বোধি লাভ করেন। বুদ্ধ উত্তরপ্রদেশের বেনারস শহরের কাছে সারনাথ গ্রামে তার প্রথম ধর্মোপদেশ দেন। এই ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তিনি ৮০ বছর বয়সে ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দে উত্তরপ্রদেশের একটি শহরে কুশীনগর নামক স্থানে মৃত্যুবরণ করেন। আর এই অনুষ্ঠানটি মহাপরিনির্বাণ নামে পরিচিত। তারপর দেখো বৌদ্ধ ও জৈন ধর্ম সম্পর্কে কিছু উল্লেখযোগ্য তথ্য। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গৌতম বুদ্ধ। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? মহাবীর। মোট কয়জন তীর্থঙ্করের সন্ধান পাওয়া যায়? ২৪ জন। প্রথম ও শেষ তীর্থঙ্করের নাম লেখো। প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ আর শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর। ২৩তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। তিনিই ছিলেন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। খ্রিস্টপূর্ব ৮ম শতকে কাশ্মীর এক রাজবংশে তার জন্ম। ৩০ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন। কবে কোথায় মহাবীরের জন্ম হয়? আনুমানিক ৫৪০ খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর উপকণ্ঠে কুন্দগ্রাম বা কুন্দপুর নাম স্থানে গ্যাত্রিক নামক ক্ষত্রিয় রাজকুলে মহাবীরের জন্ম হয়। মহাবীরের পিতৃদত্তর নাম কি ছিল? বর্ধমান। মহাবীরের পিতা ও মাতার নাম কি ছিল? পিতার নাম ছিল সিদ্ধার্থ আর মাতা ছিলেন লিচ্ছবি বংশীয় রাজকন্যা ত্রিশলা। মহাবীরের স্ত্রীর নাম কি? মহাবীরের স্ত্রীর নাম যশোদা। মহাবীর কত বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন? মহাবীর ৩০ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। কোন নদীর তীরে এবং কোন গাছের নিচে মহাবীর সিদ্ধি লাভ করেন? দীর্ঘ ১২ বছর ঋজুপালিকা নদীর তীরে এক শাল গাছের নিচে সাধনার পর তিনি সিদ্ধি লাভ করেন। কত সালে কত বছর বয়সে কোথায় মহাবীর দেহত্যাগ করেন? আনুমানিক ৪৬৮ খ্রিস্টপূর্বাব্দে ৭২ বছর বয়সে রাজগৃহের কাছে পাবানগরীতে তিনি অনশনে স্বেচ্ছা মৃত্যুবরণ করেন। তারপর দেখো ঋষভনাথের প্রতীক চিহ্ন কি? ষাঁড়। পার্শ্বনাথের প্রতীক চিহ্ন কি? সর্প। মহাবীর বা বর্ধমানের প্রতীক চিহ্ন কি? সিংহ। পঞ্চ মহাব্রত কি? মহাবীর পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জামের সঙ্গে আরেকটি নীতি যুক্ত করেন, সেটি হল ব্রহ্মচর্য। এই ৫টি নীতিকে বলা হয় পঞ্চ মহাব্রত। ত্রিরত্ন কি? সত্য বিশ্বাস, সত্য জ্ঞান এবং সত্য আচরণ, এই তিনটিকে ত্রিরত্ন বলা হয়। কোন কোন রাজা জৈন ধর্মের সমর্থক ছিলেন? মগধরাজ বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য প্রমুখ জৈন ধর্মের সমর্থক ছিলেন। মহাবীরের মৃত্যুর পর জৈনরা কয়টি ভাগে ভাগ হয়ে যায়? দুটি ভাগে। দুটি ভাগের নাম যথাক্রমে দিগম্বর ও শ্বেতাম্বর। দিগম্বর দলের নেতা ছিলেন ভদ্রবাহু আর শ্বেতাম্বর দলের নেতা কে ছিলেন? স্থূলভদ্র। জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ কাকে বলা হয়? গ্রন্থটি কটি পর্বে রচিত? ভদ্রবাহু রচিত কল্পসূত্রকে জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ বলা হয়। গ্রন্থটি ১৪টি পর্বে বিভক্ত। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? দ্বাদশাঙ্গ, যা প্রাকৃত ভাষার রচনা। কোন কোন গ্রন্থ থেকে বুদ্ধদেবের জীবন সম্পর্কে জানা যায়? সুত্তনিপাত, জাতক, মহাবংশ, দীপবংশ, অশ্বঘোষের বুদ্ধচরিত এবং সংস্কৃত ললিত বিস্তার থেকে বুদ্ধদেবের জীবন সম্পর্কে জানা যায়। কবে কোথায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন? আনুমানিক ৫৬৬ খ্রিস্টপূর্বাব্দে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যে লুম্বিনী উদ্যানে শাক্য বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের পিতা ও মাতার নাম কি? গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধধন ও মাতার নাম ছিল মায়াদেবী। তিনি ছিলেন দেবদহের রাজকন্যা। গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের স্ত্রী ও পুত্রের নাম কি ছিল? স্ত্রীর নাম ছিল গোপা আর পুত্রের নাম ছিল রাহুল। কত বছর বয়সে গৌতম বুদ্ধ বোধিলাভ করেন? ৩৫ বছর বয়সে বোধিলাভ করেন। কত বছর বয়সে কোথায় গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন? ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দে ৮০ বছর বয়সে কুশীনগরে তিনি দেহত্যাগ করেন। মহাপরিনির্বাণ কি?
বুদ্ধদেবের দেহত্যাগকে বৌদ্ধশাস্ত্রে মহাপরিনির্মাণ বলা হয়। অষ্টাঙ্গিক মার্গ কি? মানুষের আসক্তি বিনাশের জন্য বুদ্ধদেব যে 8টি পথের কথা বলেন এগুলিকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মহাবীর নিষ্ক্রমণ কাকে বলে? বুদ্ধদেবের গৃহত্যাগ এর ঘটনার মহাবীর নিষ্ক্রমণ। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। এটি পালি ভাষায় রচিত। গ্রন্থটি 3টি ভাবে বিভক্ত: সুত্তপিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক। গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধরা কয়টি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়? হীনযান ও মহাযান এই 2টি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়। অশ্বঘোষের রচিত গ্রন্থটির নাম কি? বুদ্ধচরিত। বৌদ্ধ ধর্ম প্রচারক 2জন সম্রাটের নাম কি কি? সম্রাট অশোক ও সম্রাট কনিষ্ক। অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করতে তার পুত্র, কন্যা মহেন্দ্র ও সংঘমিত্রাকে কোথায় পাঠিয়েছিলেন? সিংহল তথা শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন। প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর সময়ের রাজগৃহতে। এর সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। দ্বিতীয় বৌদ্ধ সংগতি কার সময় হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সংগতি হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে কালাশোকের সময়, বৈশালীতে। তৃতীয় বৌদ্ধ সংগতি কবে হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সংগতি হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে অশোকের সময়ে পাটলিপুত্রে। চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল 78 খ্রিস্টাব্দে কনিষ্কের সময় কাশ্মীরে। এর সভাপতি কে ছিলেন? বসুমিত্র। বৌদ্ধ ধর্মের কয়টি ভাগ ও কি কি? বৌদ্ধ ধর্মের 2টি ভাগ, হীনযান এবং মহাযান। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ 2টো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন, কোন বেদ থেকে সংস্কৃত সাহিত্যের সূচনা হয়েছে? কোন বেদ থেকে সংস্কৃত সাহিত্যের সূচনা হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ঋগ্বেদ থেকে। এবার আমরা 4টি বেদ সম্পর্কে জেনে নেব। প্রথমে কি রয়েছে? ঋগ্বেদ। ঋগ্বেদকে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। এটি 10,600 শ্লোক এবং 1028টি স্তোত্রের সংগ্রহ। সামবেদ, সামবেদ বেদ, সুর ও মন্ত্রের বেদ। অথর্ববেদ, অথর্ববেদ হল অথর্ববশের জ্ঞান ভাণ্ডার, দৈনন্দিন জীবনের প্রক্রিয়া। যজুর্বেদ আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। 4টি বেদ আছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। ঋগ্বেদ হল বিভিন্ন দেবতাকে উৎসর্গ করা স্তোত্রের একটি সংগ্রহ। সামবেদ কী নিয়ে আলোচনা করে? সুর নিয়ে আলোচনা করে। যজুর্বেদে যজ্ঞের আচার রয়েছে। অথর্ববেদে জাদু মন্ত্র রয়েছে। যজুর্বেদ হল সংস্কৃত মন্ত্র এবং শ্লোকের একটি প্রাচীন সংগ্রহ, যা হিন্দু উপাসনা এবং আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। নামটি সংস্কৃত উৎস থেকে নেওয়া হয়েছে। যজুর যার অর্থ উপাসনা বা ত্যাগ এবং বেদ যার অর্থ জ্ঞান। যজুর্বেদকে কখনো কখনো বলিদানের জ্ঞান হিসেবে অনুবাদ করা হয়। সংস্কৃত শব্দ বেদ মানে কি? জ্ঞান। বেদকে কেউ কেউ শ্রুতি সাহিত্য হিসেবে উল্লেখ করেছেন, যার অর্থ যা শোনা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? ভারতের জাতীয় জলজ পশু কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গাঙ্গেয় ডলফিন। তারপর দেখো, ভারতের জাতীয় প্রতীক কি? অশোক চক্র বা অশোক স্তম্ভ। জাতীয় সঙ্গীত কি? বন্দে মাতরম।
জাতীয় স্তোত্র কি? জনগণমন অধিনায়ক। জাতীয় গাছ কি? ভারতীয় বট। জাতীয় ফুল পদ্ম। জাতীয় ফল আম। জাতীয় পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় পাখি ভারতীয় ময়ূর। জাতীয় খেলা কি? হাডুডু এবং হকি। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম কি? ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। 1770 সালে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানির এজেন্সি হাউস দ্বারা প্রতিষ্ঠিত ব্যাংক অফ হিন্দুস্তান ভারতের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের প্রথম দেশীয় ব্যাংক কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ভারতের প্রথম বিদেশি ব্যাংক কোনটি? চার্টার্ড ব্যাংক। পরবর্তী প্রশ্ন, বিলিয়ার্ডস খেলা প্রচলনকারী প্রথম দেশ কোনটি? বিলিয়ার্ডস খেলা প্রচলনকারী প্রথম দেশ হচ্ছে ভারত। তারপর দেখো বিভিন্ন খেলা প্রচলনকারী প্রথম দেশকে। ক্রিকেট খেলা প্রচলনকারী প্রথম দেশকে ইংল্যান্ড। লন টেনিস ও আধুনিকাল টেনিসের প্রচলনকারী প্রথম দেশ কোনটি? ইংল্যান্ড। ব্যাডমিন্টন প্রচলনকারী প্রথম দেশ ভারত। সাইক্লিং ও গলফ স্কটল্যান্ড। বক্সিং রোম। ভলিবল প্রচলনকারী প্রথম দেশ আমেরিকা। বাস্কেটবল প্রচলনকারী প্রথম দেশ আমেরিকা। জুডো খেলা প্রচলনকারী প্রথম দেশ হচ্ছে জাপান। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়? নিচের কোনটিকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। জীবদেহের বিভিন্ন রকম বিপাক্রিয়ার মধ্যে রাসায়নিক সমন্বয় ঘটাতে হরমোন সাহায্য করে। উৎপত্তিস্থল থেকে দূরবর্তী এলাকায় পরিবাহিত হয়ে হরমোন তার কার্যকারিতা দেখায়, এর জন্য হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। পরবর্তী প্রশ্ন, 2000 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কি? বা যেখানে 2000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা মাপা হয় সেই যন্ত্রের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পাইরোমিটার। পাইরোমিটার তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপের যন্ত্র, যেমন চুল্লিতে দেখা যায়। বেশিরভাগ পাইরোমিটার শরীর থেকে বিকিরণ পরিমাপ করে কাজ করে, যার তাপমাত্রা পরিমাপ করতে হয়। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার কার রাজত্বকালে ভারত আক্রমণ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রাজা ধননন্দের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন সমগ্র উত্তর ভারতে যে রাজবংশ শাসন করেছিল তা ছিল মগধ সাম্রাজ্যের নন্দ রাজবংশ। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন মগধ রাজা ধননন্দ দ্বারা শাসিত হয়েছিল, যিনি রাজবংশের শেষ শাসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, জামনগর। জামনগরের শোধনাগার হল বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার। শোধনাগার কমপ্লেক্সটি ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত। এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন এবং পরিচালিত। পরবর্তী প্রশ্ন, আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি কি কি? আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি হল লাল, নীল ও সবুজ। বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটি কি কি? বেগুনি ও লাল। কোনটির মধ্যে সর্বাধিক ভেদন ক্ষমতা রয়েছে? গামা রশ্মির মধ্যে সর্বাধিক ভেদন ক্ষমতা রয়েছে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজ বিষয়টি সংবিধানের কোন তালিকার অধীনে পড়ে? পঞ্চায়েতি রাজ বিষয়টি সংবিধানের কোন তালিকার অধীনে পড়ে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রাজ্য তালিকার অধীনে পড়ে। রাজ্য তালিকা, ভারতীয় সংবিধানের রাজ্য তালিকায় মোট 61টি বিষয় রয়েছে। রাজ্য তালিকায় আগে মোট 66টি বিষয় তালিকা ছিল এবং রাজ্যের তালিকার বিষয়গুলি স্থানীয় এবং রাজ্যের আগ্রহের বিষয়। জনস্বাস্থ্য, পুলিশ, বন, স্বাস্থ্য এবং আরও কিছু কিছু বিষয় ভারতীয় সংবিধানের রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত। তারপর দেখো ইউনিয়ন বা কেন্দ্র তালিকায় কোন কোন বিষয়গুলি রয়েছে। ইউনিয়ন আইনসভা একাই এই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। কোন কোন ক্ষেত্রে? প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, পররাষ্ট্র বিষয়ক, যুদ্ধ এবং শান্তি, ব্যাংকিং, রেলওয়ে, পোস্ট এবং টেলিগ্রাফ, বায়ুপথ, বন্দর, বৈদেশিক বাণিজ্য, মুদ্রা ও মুদ্রা সংক্রান্ত। তারপর দেখো রাজ্য তালিকার অধীনে কোন কোন বিষয়গুলো রয়েছে। রাজ্য আইনসভা এই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। কোনগুলো? কৃষি, পুলিশ, কারাগার, স্থানীয় সরকার, জনস্বাস্থ্য, জমি, পানীয়, ব্যবসা ও বাণিজ্য, পশু সম্পদ ও পশুপালন, রাজ্য পাবলিক সার্ভিস প্রভৃতি বিষয়ের ওপর। তারপর রয়েছে কি সমসাময়িক তালিকা।
এটি ইউনিয়ন এবং রাজ্য আইনসভা উভয়ই একা এই বিষয়ে আইন করতে পারে, অর্থাৎ যুগ্ম তালিকা। কোন কোন বিষয়গুলো? শিক্ষা, কৃষি জমি ছাড়া অন্য সম্পত্তি হস্তান্তর, বন, ট্রেড ইউনিয়ন, ভেজাল, দত্তক এবং উত্তরাধিকার। পরবর্তী প্রশ্ন, প্রথম স্তন্যপায়ী ক্লোন ভেড়ার নাম কি? প্রথম স্তন্যপায়ী ক্লোন ভেড়াটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ডলি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকায় অঙ্কিত অশোক চক্রে কয়টি স্পোক বা দণ্ড রয়েছে? অশোক চক্রে মোট 24টি স্পোক বা দণ্ড রয়েছে। তিরঙ্গার মাঝখানে থাকা অশোক চক্রের 24টি দণ্ড রয়েছে। এটি 22শে জুলাই 1947-এ গৃহীত হয়েছিল। চাকাটিকে অশোক চক্র বলা হয় কারণ এটি অশোকের বিভিন্ন অনুশাসনে প্রদর্শিত হয়। চক্রের প্রতিটি দণ্ড জীবনের একটি নীতি এবং দিনের 24 ঘন্টার প্রতীক, এই কারণে এটিকে সময়ের চাকাও বলা হয়। পরবর্তী প্রশ্ন, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কোথা থেকে পাওয়া যায়? পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কোথা থেকে পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ছত্রাক থেকে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন। মালিক কাফুর ছিলেন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির দাস সেনাপতি। মালিক কাফুর মঙ্গল আক্রমণকারী ছাগাতাই খানকে পরাজিত করেছিলেন। মালিক কাফুর হাজার দিনারি নামেও পরিচিত। আলাউদ্দিন খিলজি দিল্লি সুলতানের খিলজি রাজবংশের দ্বিতীয় শাসক ছিলেন। আলাউদ্দিন খিলজির শৈশবের নাম কি ছিল? আলী গুরসাপ। পরবর্তী প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলের বৃষ্টি হলো অথবা নিরক্ষীয় অঞ্চলে কোন প্রকার বৃষ্টিপাত দেখা যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারা বছর লম্বভাবে পড়ে। এই দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারা বছর জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয় বাষ্প হালকা বলেই সহজেই তা উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে পরিচলন বৃষ্টিরূপে ঝরে পড়ে। পরবর্তী প্রশ্ন, মার্বেল ক্যান্সারের কারণ কি? কিসের জন্য মার্বেল ক্যান্সার হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অ্যাসিড বৃষ্টির জন্য মার্বেল ক্যান্সার হয়। মার্বেল ক্যান্সার হলো নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের ক্রিয়া দ্বারা মার্বেল দ্বারা তৈরি মূর্তি এবং ভবনগুলির ক্ষয়। অ্যাসিড বৃষ্টির কারণে এটি ঘটে। এই বৃষ্টিটি মার্বেল স্মৃতিস্তম্ভকে ক্যালসিয়ামে দ্রবীভূত করে এবং লবণ তৈরি করে। তাজমহলের হলুদ হওয়া মার্বেল ক্যান্সারের অন্যতম উদাহরণ। এটি স্টোন ক্যান্সার নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, এশিয়ার বৃহত্তম কারাগার বা জেল কোনটি? এশিয়ার বৃহত্তম জেল কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, তিহার সেন্ট্রাল জেল। দিল্লির তিহার সেন্ট্রাল জেল হলো এশিয়ার বৃহত্তম কারাগার। তারপর দেখো, ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? রাজস্থান। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? গোয়া। সর্বাধিক জনবহুল রাজ্যের নাম উত্তরপ্রদেশ। সর্বাপেক্ষা জনবহুল রাজ্যের নাম সিকিম। সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? বিহার। সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম অরুণাচল প্রদেশ। ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে? কেরলে। মহিলা শিক্ষার হার সর্বোচ্চ কোথায়? কেরলে। সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দিল্লি। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান ও নিকোবর। সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। ভারতের বৃহত্তম জেলা কোনটি? গুজরাটের কচ্ছ। ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? পুদুচেরির মাহে। ভারতের বৃহত্তম বন্দর নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর, মুম্বাই। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? গর্ডন স্টিন বা কেটু। ভারতের দীর্ঘতম যাত্রীবাহী রেল রুট কোনটি? ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি? রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত। ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি? মহারাষ্ট্রের ইলোরা। ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি? ভারতীয় জাদুঘর, যেটি কলকাতায় অবস্থিত। ভারতের বৃহত্তম প্ল্যানেটেরিয়াম কোনটি? বিড়লা প্ল্যানেটেরিয়াম, এটি কোথায় অবস্থিত? কলকাতায়। ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, যেটি হাওড়ার শিবপুরে অবস্থিত। ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? সুন্দরবন। ভারতের বৃহত্তম বাঁধ তেহরি বাঁধ বা উত্তরাঞ্চল। ভারতের বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি অফ কলকাতা। ভারতের উচ্চতম দরজা কোনটি? বুলন্দ দরজা, ফতেপুর সিকরি, আগ্রা, উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? কাশ্মীরের উলার হ্রদ। মানুষের দ্বারা তৈরি বৃহত্তম হ্রদ কোনটি? গোবিন্দ বল্লভ
পন্থসাগর, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? উড়িষ্যার চিল্কা। ভারতের উচ্চতম হ্রদ কোনটি? ছোলামো, যেটি সিকিমে অবস্থিত। ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? জামা মসজিদ, দিল্লিতে অবস্থিত। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? গোরখপুর, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। ভারতের দীর্ঘতম সেতুর নাম কি? ভূপেন হাজারিকা সেতু, আসামের লোহিত নদীতে রয়েছে। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ, যেটি উড়িষ্যায় অবস্থিত। দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা, যেটি 2525 কিমি যার দৈর্ঘ্য। ভারতের দীর্ঘতম খাল কোনটি? ইন্দিরা গান্ধী খাল, যেটি রাজস্থানে অবস্থিত। ভারতের উচ্চতম বাঁধ তেহরি বাঁধ, উত্তরাখণ্ডে অবস্থিত। ভারতের বৃহত্তম পশু মেলার সোনপুর, বিহারে অবস্থিত। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল জলপ্রপাত, যেটি বরাহ নদীতে অবস্থিত। কোথায়? কর্ণাটকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH7 বা NH44। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? মেরিনা বিচ, যেটি চেন্নাই অবস্থিত। ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? মাজুলি, যেটি ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত এবং কোথায় অবস্থিত? আসামে। ভারতের বৃহত্তম গুরুদ্বার কোনটি? অমৃতসরের স্বর্ণ মন্দির। ভারতের দীর্ঘতম হিমবাহ ও উচ্চতম যুদ্ধক্ষেত্র কোনটি? সিয়াচেন। ভারতের উচ্চতম দরজা কোনটি? বুলন্দ দরজা। ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি? ঘুম, যেটি দার্জিলিং অবস্থিত। উচ্চতম সড়ক পথের নাম কি? খারদুংলা রোড, লাদাখে অবস্থিত। ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? যমুনা। ভারতের দীর্ঘতম গুহার নাম কি? অমরনাথ, যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত। ভারতের বৃহত্তম নগরী কোনটি? মুম্বাই। ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমি, রাজস্থানে অবস্থিত। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সম্বর হ্রদ, এটিও রাজস্থানে অবস্থিত। ভারতের বৃহত্তম জেলার নাম কি? গুজরাটের কচ্ছ। ভারতের বৃহত্তম মেলার নাম কি? কুম্ভ মেলা। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? দাক্ষিণাত্যের মালভূমি। ভারতের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি? আলিপুর চিড়িয়াখানা, যেটি কলকাতায় অবস্থিত। ভারতের মহিলা শিক্ষার হার কোন রাজ্যে সবচেয়ে বেশি? কেরলে। ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? দিল্লি। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের সর্বাধিক জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাক্ষাদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাক্ষাদ্বীপ। তো বন্ধুরা, এই ছিল ভারতের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম কিছু বিষয়। পরবর্তী প্রশ্ন, কোন পরীক্ষার মাধ্যমে প্রোটিন শনাক্তকরণ করা যায়? অ্যান্সারটি হয়ে যাবে বিউরেট পদ্ধতির মাধ্যমে প্রোটিনকে শনাক্তকরণ করা যায়। পরবর্তী প্রশ্ন, কোন বাহমনি সুলতান বিজাপুরের বিখ্যাত গোল গম্বুজ নির্মাণ করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মোহাম্মদ আদিল শাহ বিজাপুরের বিখ্যাত গোল গম্বুজ নির্মাণ করেন। গোল গম্বুজ হল মোহাম্মদ আদিল শাহ ও তার দুই স্ত্রীর সমাধি। এটি কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। এর নির্মাণ কাজ 1626 সালে শুরু হয় এবং 1656 সালে শেষ হয়। শাহজাহান তাজমহল, লালকেল্লা, মতি মসজিদ, জামা মসজিদ ইত্যাদি নির্মাণ করেন। আকবর ফতেপুর সিক্রি নগরী নির্মাণ করেন। জয়পুরে হাওয়া মহল তৈরি করেছিলেন সওয়াই রাজা প্রতাপ সিং। পরবর্তী প্রশ্ন, কোন শাসকের রাজসভায় 8 জন তেলেগু কবিকে সম্মিলিতভাবে অষ্টাদিগ্গজ উপাধি দেওয়া হয়েছিল? কোন শাসকের রাজসভায় 8 জন তেলেগু কবিকে অষ্টাদিগ্গজ উপাধি দেওয়া হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, শ্রী কৃষ্ণদেব রায়ের রাজসভায়। তার রাজত্বকালে তেলুগু সাহিত্য ও সংস্কৃতি চূড়ান্ত শীর্ষে পৌঁছেছিল। তার দরবারে 8 জন কবিকে তার সাহিত্য সমাবেশের 8টি স্তম্ভ হিসেবে বিবেচনা করা হতো। পরবর্তী প্রশ্ন, যে জলে সাবানে সহজে ফেনা উৎপন্ন হয় না তাকে কি বলা হয়? তাকে বলা হয় খর জল। কী হবে অ্যান্সারটি? অপশন বি, খর জল। জলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন ধাতুর ক্লোরাইড বা সালফেট লবণ থাকলে তাকে খর জল বলে। কলিচুন সোডা পদ্ধতি বা পারমুটিট পদ্ধতিতে জলের ক্ষরতা দূর করা হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম উপসাগর হচ্ছে অপশন বি, বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপসাগর। বঙ্গোপসাগর হল বিশ্বের বৃহত্তম উপসাগর। এটি ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত একটি প্রায় ত্রিভুজাকৃতি উপসাগর। এই উপসাগরের পশ্চিম দিকে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা, উত্তর দিকে রয়েছে ভারত ও বাংলাদেশ এবং পূর্ব দিকে রয়েছে মিয়ানমার ও থাইল্যান্ড। পরবর্তী প্রশ্ন, কে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিল? কে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কাসিম খান। শাহজাহান ক্ষমতায় আসার পর তার আদেশে কাসিম খান 1632 সালে
তাদেরকে যুদ্ধে পরাজিত করে হুগলি শহর দখল করলে পর্তুগিজরা এ দেশ ছেড়ে ধীরে ধীরে চলে যায়। পরবর্তী প্রশ্ন, জীবিত দেহে কোষ বা কলার মৃত্যুকে কি বলে? কোনো জীবিত দেহে কোষ বা কলার মৃত্যুকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, নেক্রোসিস বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় কোন সালে? কোন সালে সর্বপ্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 1962 সালে। ভারত চীন যুদ্ধের সময় 1962 সালের 26শে অক্টোবর ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। ভারতে জাতীয় জরুরি অবস্থা 3 বার ঘোষণা করা হয়েছে। 1962 সালে চীন যুদ্ধের সময়, 1971 সালে পাকিস্তান যুদ্ধের সময় এবং 1975 সালে অভ্যন্তরীণ গোলাযোগের সময়। পরবর্তী প্রশ্ন, উষ্ণ প্রস্রবণ আছে পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, বক্রেশ্বরে। পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। বক্রেশ্বর হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত একটি শহর। এটি তার উষ্ণ প্রস্রবণের জন্য সবচেয়ে বেশি পরিচিত। এটি পবিত্র বলে বিবেচিত এবং এতে নিরাময়ের বৈশিষ্ট্যও রয়েছে বলে মনে করা হয়। তারপর দেখো পশ্চিমবঙ্গের জেলা এবং তাদের সদর শহর। কোচবিহারের সদর শহর কি? কোচবিহার। আলিপুরদুয়ারের সদর শহর আলিপুরদুয়ার। জলপাইগুড়ির জলপাইগুড়ি। দার্জিলিংয়ের দার্জিলিং। উত্তর দিনাজপুরের সদর শহর কোনটি? রায়গঞ্জ। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। মালদাহের সদর শহর ইংলিশ বাজার। মুর্শিদাবাদের বহরমপুর। বীরভূমের সিউড়ি। নদিয়ার কৃষ্ণনগর। বর্ধমানের বর্ধমান। বাঁকুড়ার বাঁকুড়া। পুরুলিয়ার সদর শহর কোনটি? পুরুলিয়া। হুগলির সদর শহর কোনটি? চুঁচুড়া। হাওড়ার সদর শহর হাওড়া। কলকাতার সদর শহর কলকাতা। পূর্ব মেদিনীপুরের সদর শহর কোথায়? তমলুক। পশ্চিম মেদিনীপুরের সদর শহর মেদিনীপুর। উত্তর 24 পরগনার সদর শহর বারাসাত। দক্ষিণ 24 পরগনার সদর শহর কোথায়? আলিপুর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সংস্কৃত চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম সংস্কৃত চলচ্চিত্র কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, আদি শঙ্করাচার্য হল ভারতের প্রথম সংস্কৃত চলচ্চিত্র। প্রথম সংস্কৃত চলচ্চিত্রটি ছিল আদি শঙ্করাচার্য। 1983 সালে জিভিআইআর 31তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এটি সেরা চলচ্চিত্র, সেরা চিত্রনাট্য ও সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা অডিওগ্রাফি সহ 4টি পুরস্কার জিতেছে। দ্বিতীয় চলচ্চিত্রটি ছিল ভগবদ্গীতা, 1992 সালে আবার জিভিআইআরের। পরবর্তী প্রশ্ন, নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রবাহপথে গঙ্গা নদী কী নামে পরিচিত? নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদী কী নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, হুগলি নামে পরিচিত। তারপর দেখে নাও নদী তীরবর্তী বিভিন্ন শহর। কলকাতা হাওড়া কোথায় অবস্থিত? হুগলি নদীর তীরে। পাটনা, ভাগলপুর, হরিদ্বার, কানপুর, বারাণসী, মুর্দাবাদ এগুলি সব গঙ্গা নদীর তীরে। ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, ধুবড়ি এগুলো কোন নদীর তীরে? ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। কটক, সম্বলপুর মহানদীর তীরে অবস্থিত। এলাহাবাদ গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে অবস্থিত। অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত। মথুরা দিল্লি যমুনা নদীর তীরে। লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। মানালি বিপাশা নদীর তীরে। শ্রীনগর ঝিলাম বা বিতস্তা নদীর পাশে অবস্থিত। লে শহরটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। লুধিয়ানা ভাগরা ফিরোজপুর শতুদ্র নদীর তীরে অবস্থিত। সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত। গান্ধীনগর সবরমতী নদীর তীরে অবস্থিত। ভাদোদরা মাহি নদীর তীরে অবস্থিত। সবরমতী নদীর তীরে অবস্থিত আমেদাবাদ শহর। চম্বল নদীর তীরে কোঠা। যমুনা নদীর তীরে অবস্থিত কি? দিল্লি। তাহলে দিল্লি কোথায় অবস্থিত? যমুনা নদীর তীরে। নর্মদা নদীর তীরে জব্বলপুর। গোদাবরী নদীর তীরে নাসিক। মান্ডবী নদীর তীরে পানাজি। হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? মুসি নদীর তীরে। গোদাবরী নদীর তীরে শহর দুটি অবস্থিত নাম কি কি? নিজামাবাদ ও ঔরঙ্গাবাদ। তারপর দেখে নাও ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ও তাদের রাজধানী। আন্দামান নিকোবর রাজধানী কোথায়? পোর্ট ব্লেয়ার। চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। দমন ও দিউয়ের রাজধানী দমন। দাদরা নগর হাভেলির রাজধানী সিলভাসা। লাক্ষাদ্বীপের রাজধানী কাবারত্তি। পন্ডিচেরির রাজধানী পন্ডিচেরি। দিল্লির রাজধানী নিউ দিল্লি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ক্যাসপারস্কি হলো একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তারপর দেখো কয়েকটি অ্যান্টিভাইরাস প্রোগ্রামের নাম নিচে দেওয়া হলো।
যেগুলি হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। কী কী? রিভ অ্যান্টিভাইরাস, কাসপারস্কি, ম্যাকফি, এভিজি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।